নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন প্রথমেই এই এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটা সেটা দেখে নিই। আজকের দিনে এফআইআই এরা ভারতীয় মার্কেটে 221 কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে এই ডিআইআই এরা 591 কোটি টাকা নেট পারচেজ করেছে। এরপরে আমেরিকান মার্কেট দেখে নেবো। যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এখন ডাও জোন্স 0.58% ওপরে ট্রেড করছে। তারপর যদি নাসডাক কম্পোজাইট দেখি এটা 0.32% নিচে রয়েছে এবং যদি S&P 500 দেখি এটা দেখতে পাচ্ছেন 0.13% ওপরে রয়েছে। আর দেখুন এই গ্লোবাল মার্কেট এই আমেরিকান মার্কেটকে কিন্তু ফলো করে, কিন্তু এই ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর যে ট্রেড নিয়ে একটা নেগোসিয়েশন চলছে সেই কারণের জন্য কিন্তু ইন্ডিয়ার মার্কেট এই আমেরিকান মার্কেটকে ফলো করতে পারছে না। আর এরপর ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। আর এর আগে যখন টিসিএস এর কোয়ার্টারলি রেজাল্ট ডিটেলসে আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম এর যে এফেক্ট সেটা কিন্তু আজকের দিনেই বুঝতে পেরে যাবেন, এর জন্য আগামীকালের ওয়েট করতে হবে না। আর আপনাদের কি বলেছিলাম এই আমেরিকান মার্কেটে ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে সেইগুলো একটু পর্যবেক্ষণ করতে। তো চলুন এই ইন্ডিয়ান এডিআর গুলো একটু দেখে নেব কেমন পারফর্ম করছে। দেখতে পাচ্ছেন আইটি সেক্টরে কাজ করা দুটো কোম্পানি কিন্তু অনেকটা করে ডাউন হয়ে গেছে। এই ইনফোসিসের এডিআর এটা এই মুহূর্তে 3.64% নিচে রয়েছে এবং উইপ্রোর এডিআর এটা 4.23% নিচে রয়েছে। তো এইখান থেকে এটাই আন্দাজ করা যাচ্ছে আগামীকাল ইন্ডিয়ান মার্কেটের যে আইটি সেক্টর বা আইটি সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো সেইগুলো চাপে থাকতে পারে। আর এটা তো জানেন ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এই আইটি সেক্টরের কত বড় এক্সপোজার রয়েছে এবং নিফটি 50-র মধ্যেও যদি দেখেন তাহলে এই নিফটি আইটি এটা 2 নম্বর পজিশনে রয়েছে। তো এই ইনফোসিসের এরিয়ার এবং উইপ্রোর এরিয়ার এগুলো যদি মার্কেট বন্ধের সময়ও এতটা করে পড়ে বন্ধ হয় তাহলে কিন্তু আগামীকাল ইন্ডিয়ান মার্কেটের যে আইটি সেক্টর সেটা চাপে থাকবে এবং এই আইটি সেক্টর ইন্ডিয়ান মার্কেটকেও চাপে রাখবে। এরপরে আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার এটা 1.48% নিচে রয়েছে। তারপর ডক্টর রেড্ডি ল্যাব এটা 0.61% নিচে। মেগমাইটিভ এটা 0.5% নিচে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.27% নিচে। যাত্রা অনলাইন এটা 0.47% নিচে ট্রেড করছে। এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিছু বড় বড় কোম্পানি তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে রেখেছে, তো সেইগুলো এক এক করে দেখে নেব। প্রথমেই যে বড় নাম সেটা আসছে টাটা এলএক্সি। এর আগে তো টিসিএস এর যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এখন টাটা এলএক্সি এর যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট তার পিডিএফ খুলে নিয়েছি এবং এই যে প্রতিটা ফিগার সেটা কিসে আছে সেটা লাখে আছে। তো এই হিসাবেই সংখ্যার হিসেবে পড়বো। এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব লাখে বুঝে নেবেন। কোম্পানির যে টোটাল ইনকাম সেটা দেখতে পাচ্ছেন 95,853 ছিল, সেখান থেকে পড়ে হয়েছে 93,056 এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল 95,140, সেইখান থেকেও কমেছে। মানে কোম্পানির যে ইনকাম সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই পড়েছে। এরপর কোম্পানির পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এগুলো দেখবো। কোম্পানির দেখতে পাচ্ছেন এই জুন 30, 2024 যে পিবিটি সেটা ছিল 25,239, এটাকে 252 কোটিও পড়তে পারেন। তো সেইখান থেকে কমে হয়েছে 196 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 221 কোটি। মানে কোম্পানির যে পিবিটি সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই পড়েছে। এরপর কোম্পানির নেট প্রফিট দেখে নেবো। কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল 184 কোটি, সেখান থেকে কমে হয়েছে 144 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 172 কোটি। মানে কোম্পানির নেট প্রফিটও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই পড়েছে। আর এটাই স্বাভাবিক, কোম্পানি যখন পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স পড়ে যায় তখন কোম্পানির যে নেট প্রফিট সেটাও কিন্তু পড়ে। এবং যদি কোম্পানির ইপিএস দেখি দেখতে পাচ্ছেন আগের বছর সেম কোয়ার্টারে ইপিএস ছিল প্রায় 29.5 কাছাকাছি, সেইখান থেকেই ইপিএস পড়ে হয়েছে 23 এবং এর আগের কোয়ার্টারে ছিল 27, সেইখান থেকেও পড়েছে। আর কোম্পানির আর্নিং কমলে এই যে ইপিএস সেটা অটোমেটিকই কমবে। মানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই খারাপ এসেছে। তবে মার্কেটে দেখবেন কিছু কোম্পানি খারাপ রেজাল্ট দেখাবার পরেও ভালো পারফর্ম করে। কি কারণে করে? কারণ তারা মার্কেটের যে এস্টিমেট বা মার্কেটের অনুমান সেটার থেকে ভালো রেজাল্ট দেয়। তো সেই কারণে কোনো কোম্পানির যখন রেজাল্ট পড়বেন তার সঙ্গে তার যে এস্টিমেট সেটাও দেখাটা দরকার। তো এর যে এস্টিমেট সেটাও একটু দেখে নেব। এইখানে দেখুন টাটা এলএক্সির যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট সেখানে প্রফিট সেটা কিন্তু এস্টিমেটকে মিস করে গেছে। কোম্পানির এই কোয়ার্টার ওয়ানে কত প্রফিট এসেছে 144 কোটি
আর মার্কেটের কত এস্টিমেট ছিল 163 কোটি, মানে মার্কেট যতটা আশা করেছিল তার থেকে এই যে প্রফিট সেটা অনেকটাই কম এসেছে। এবং যদি রেভিনিউ এর দিক থেকে দেখি, রেভিনিউ এসেছে 892 কোটি, এবং সেখানে মার্কেটের যে এক্সপেকটেশন সেটা ছিল 908 কোটি। এবং কোম্পানির এই ইবিআইটি বা আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স এটা কোয়ার্টার অন কোয়ার্টার 11.4% পড়ে হয়েছে 162 কোটি। এবং কোম্পানি আগের বছর এই সেম কোয়ার্টারে 183 কোটির এই ইবিআইটি দেখিয়েছিল। আর কোম্পানির তো এবারে এই যে ইবিআইটি সেটা এসেছে 162 কোটি। আর মার্কেটের কত এস্টিমেট ছিল, মার্কেটের এস্টিমেট ছিল 182 কোটি। মানে কোনো দিক থেকেই এই কোম্পানিটা মার্কেটের যে এস্টিমেট সেটাকে মিট করতে পারেনি, এবং এর যে রেজাল্ট সেটাও খুব খারাপ এসেছে। এরপরে দেখবো আনুর রাঠি, এই কোম্পানিটার কোয়ার্টারলি রেজাল্ট। এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই কোম্পানিটা মূলত ব্রোকিং বিজনেসে কাজ করে থাকে, এবং কোম্পানির যে মেন কাজ সেটা হচ্ছে নন ব্যাংকিং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। মানে এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড সেক্টরে কাজ করে থাকে। দেখুন এই কোম্পানিটা আপনার পোর্টফোলিওতে না থাকলেও এর যে রেজাল্ট সেটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এর যে রেজাল্ট সেটা দেখে এর পরে যে ব্রোকিং বিজনেসের কোম্পানিগুলো, তারপরে এই মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো এবং যে ডিপোজিটর রয়েছে সিডিএসএল, এই কোম্পানিগুলো যে রেজাল্ট আনবে তার একটা মোটামুটি আন্দাজ আপনি করতে পারবেন। তো চলুন এর যে রেজাল্ট সেটা একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি, এবং প্রতিটা যে ফিগার সেগুলো কিন্তু লাখে রয়েছে, তাই আমি শুধু সংখ্যা হিসেবে পড়বো, আপনি এগুলোকে লাখ হিসাবে ধরে নেবেন। কোম্পানির টোটাল ইনকাম এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 24,542, সেইখান থেকে বের হয়েছে 28,426, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 24,139। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই এই যে ডেটা সেটা ভালো এসেছে। আর কোম্পানির এই টপ লাইন বা ইনকাম এটা ভালো এলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোম্পানির যে নেট প্রফিট সেটাও ভালো আসে, তবে তার কিছু ব্যতিক্রমও রয়েছে। এরপরে কোম্পানির পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা একবার দেখবো। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে পিবিটি সেটা ছিল 9,899, সেইখান থেকে বের হয়েছে 12,635, এবং এর আগের কোয়ার্টারে ছিল 9,946। ইয়ারলি এবং কোয়ার্টারলি এই ডেটাও ভালো এসেছে। এরপর কোম্পানির নেট প্রফিট এটা একবার দেখবো। এর আগে কোম্পানি সরকারকে এই যে ট্যাক্স সেটাও দিয়ে দিয়েছে। তো কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রফিট সেটা দেখিয়েছিল 7,344, এই কোয়ার্টারে হয়েছে 9,391, এবং এর আগের কোয়ার্টারে ছিল 7,373। মানে নেট প্রফিটও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই ভালো এসেছে। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন তাহলে কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 28% বেড়েছে, এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 16% বেড়েছে। মানে প্রতিটা দিক থেকেই এই যে ডেটা সেটা কিন্তু ভালো এসেছে। এরপরে ইরেডা, এই কোম্পানিটাও তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে এনেছে। তো এর যে রেজাল্ট সেটাও একটু দেখে নেব। কোম্পানির যদি টোটাল ইনকাম দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো কিন্তু সব কোটিতে রয়েছে। তো আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে টোটাল রেভিনিউ সেটা ছিল 1510 কোটি, সেখান থেকে বের হয়েছে 1947 কোটি, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 1904 কোটি। মানে কোম্পানির যে টপ লাইন বা রেভিনিউ সেটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। আর এর আগেই বললাম যখন কোম্পানির টপ লাইন বা রেভিনিউ বেড়ে যায় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার যে নেট প্রফিট সেটাও বাড়ে, এবং এটাও বললাম যে এইখানেও ব্যতিক্রম আসে। তো এই রেজাল্টটা যখন পড়বেন এইখানে তার ব্যতিক্রম দেখতে পাবেন। এরপরে কোম্পানির পিবিটি দেখুন, পিবিটি কিন্তু কমে গেছে। আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স সেটা ছিল 475, সেখান থেকে কমে হয়েছে 304, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 629। মানে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই এই যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা পড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, এইখানে দেখুন এই যে একটি খরচা বেড়ে গেছে, এই যে ইম্পেয়ারমেন্ট অন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এই খরচাটা দেখুন আগের বছর সেম কোয়ার্টারে এটা মাইনাসে ছিল, মানে এটা কোম্পানির খাতায় জমা হয়েছিল। আর এবারে সেই খরচাটা হয়েছে 362 কোটি, এবং এর আগের কোয়ার্টারে এই যে এক্সপেন্সেস সেটা ছিল 129 কোটি। মানে দুটোতেই এই যে খরচ সেটা বেড়েছে। আর এইটা কিসের খরচ, ইম্পেয়ারমেন্ট অন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। কোম্পানি ধরুন কোনো সংস্থাকে লোন দিয়েছে, এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই যে ইরেডা এরা কিন্তু লোন দেওয়ারই কাজ করে থাকে। তো কোম্পানি এমন কিছু সংস্থাকে লোন দিয়েছে যেখান থেকে সেই যে লোনের ফেরত পাওয়ার আশা সেটা খুবই কম, আর সেই কারণের জন্যই সেই যে ব্যালেন্সটা সেটা কিন্তু কোম্পানির এই যে কোয়ার্টারলি রেজাল্ট সেখানে দেখাতে হয়েছে। আর সেই কারণের জন্যই কোম্পানির যে পিবিটি বা পিএটি সেগুলো কমেছে। কোম্পানির যদি নেট প্রফিট দেখি, এই কোয়ার্টারে এসেছে 246 কোটি, এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 383.70 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 501 কোটি। মানে এই যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই পড়েছে। কিন্তু যদি দেখেন কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতেই বেড়েছে। আর কোম্পানির এই যে খরচা সেটা কার জন্য দেখাতে হয়েছে, এইখানে দেখুন ইরেডাস অ্যাসেট কোয়ালিটি ওয়াজ মেন্ট, এ কি
monitorable as it was in focus due to its এক্সপোজার টু জেনসল ইঞ্জিনিয়ারিং। মানে এই কোম্পানিটা জেনসল ইঞ্জিনিয়ারিং কে বড় ধরনের কিছু লোন দিয়েছিল, তো সেই যে লোন ফেরত পাওয়ার আশা সেটা কিন্তু খুবই কম। এই ইরেডা জেনসল ইঞ্জিনিয়ারিং কে টোটাল 470 কোটি টাকা দিয়েছে। আর এটা তো দেখেছেন এই যে জেনসল ইঞ্জিনিয়ারিং এই কোম্পানিটা প্রায় শেষ হতে বসেছে, তো সেই কারণের জন্যই ইরেডা এই কোম্পানিটার বিরুদ্ধে এই যে এনসিএলটি সেখানে একটা ইনসলভেন্সি পিটিশনও করেছে। আর যেহেতু জেনসল ইঞ্জিনিয়ারিং এদের তরফ থেকে এই যে টাকা সেটা ফেরত পাওয়ার আশা খুব কম, সেই কারণের জন্যই এই যে ব্যালেন্সটা সেটা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেখানে দেখাতে হয়েছে, যেই কারণের জন্য কোম্পানির যে প্রফিট সেটা কমেছে। এবং যদি ইরেডার পার্সেন্টেজ ওয়াইজ দেখি তাহলে এই প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 36% পড়েছে। তবে আগেই বললাম কোম্পানির যে টোটাল ইনকাম বা রেভিনিউ সেটা 29% বেড়েছে। তো সেই কারণে আগামীকাল এই স্টকটা কিরকম পারফরমেন্স দেখায় সেটা কিন্তু দেখতে হবে। এর পরের কোম্পানি জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, এই স্টকটা আগামীকাল অবশ্যই র্যাডারে থাকবে। কারণ হিসেবে যদি দেখেন এই এক মাস আগেই দেখুন এই যে 17 জুন 19 জুন এই সময় করে স্টকটা প্রায় 17 থেকে 18% কাছাকাছি বেড়েছিল। তো এই স্টকটা এই সময় কেন বেড়েছিল, তো চলুন সেটা একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন জি এন্টারটেনমেন্ট শেয়ারস র্যালি অ্যাজ প্রমোটার্স টু ইনফিউজ রেস 2237 করোড়। মানে এই যে জি এন্টারটেনমেন্ট এর যে প্রমোটাররা রয়েছে তারা এই স্টকটাতে টাকা ইনফিউজ করে তাদের যে স্টেক সেটা বাড়াতে চাইছিল। কোম্পানির কাছে বর্তমানে 4.28% স্টেক রয়েছে এবং এই টাকা ইনফিউজ করার মাধ্যমে এর প্রমোটাররা তাদের যে স্টেক সেটা বাড়িয়ে 18.39% পর্যন্ত করতে চলেছিল, যেখানে এই কোম্পানিটা 17 কোটি এই যে ফুললি কনভার্টেবল ওয়ারেন্টস সেইগুলো ইস্যু করতে চলেছিল। আর এই ধরনের ব্যাপারগুলো এই যে স্পেশাল রেজলিউশন তার মধ্যে পড়ে এবং এইগুলো কোম্পানি কিন্তু নিজের ইচ্ছা মতো করতে পারে না। এর জন্য যে শেয়ার হোল্ডাররা রয়েছে তাদের জন্য একটা ভোটিং এর ব্যবস্থা করতে হয়। তো এই কোম্পানিটা সেই যে ভোটিং এর ব্যবস্থা সেটা করেছিল, তো ভোটিং এর কি রেজাল্ট এসেছে সেটা একটু দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির পক্ষে ভোট গেছে 59% এবং কোম্পানির বিপক্ষে ভোট গেছে 40%। তো আপনার মনে হতেই পারে কোম্পানির পক্ষেই বেশি ভোট গেছে এবং কোম্পানি এই যে ভোট সেখানে জিতে গেছে, কিন্তু না বন্ধুরা, এটা একটা স্পেশাল রেজলিউশন প্ল্যান। তো এইখানে ভোটিং এর যে পার্সেন্টেজ সেটা যদি 75% বেশি থাকে তবেই কিন্তু সেটা কোম্পানির পক্ষে যায়। মানে এইখানে কোম্পানিটা এই ভোটিং প্রক্রিয়ায় হেরে গেছে এবং কোম্পানি তাদের যে স্টেক এই স্পেশাল রেজলিউশন প্ল্যানের মাধ্যমে বাড়াতে পারবে না। আর যেহেতু কোম্পানি তাদের স্টেক বাড়াতে চলেছে এই খবরের কারণেই এই স্টকটা 17 থেকে 18% পর্যন্ত বেড়েছিল। তো এই স্টকটাতে আগামীকাল একটা বড় ক্র্যাশের সম্ভাবনা থাকতে পারে। এর পরে কথা বলবো এইচসিএল টেকনোলজি লিমিটেড এই স্টকটার ব্যাপারে। এই স্টকটা একটা কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই এইচসিএল টেক নিউজিল্যান্ডের যে ডুনেডিন সিটি কাউন্সিল রয়েছে তাদের সঙ্গে একটা 10 বছরের প্যাক্ট করেছে, যেখানে এই এইচসিএল টেক কোম্পানিটা তাদের যে আইটি সিস্টেম সেটা আপগ্রেড করবে এবং ম্যানেজ করবে। আর দেখুন এর যে রেজাল্ট সেটা কিন্তু আপনি কালকের দিনেই দেখতে পাবেন না, কারণ এই যে প্যাক্ট সেটা কিন্তু 10 বছর ধরে হয়েছে। মানে এই খবরটা এই কোম্পানির জন্য কিন্তু লং টার্মে ভালো। এরপরে ডিফেন্স স্টকগুলো নিয়ে একটু কথা বলবো। আজকের দিনে তো দেখতে পেয়েছেন প্রতিটা ডিফেন্স স্টকই খুবই খারাপ পারফর্ম করেছে এবং যদি তাদের মধ্যে দেখেন এই ভারত ডাইনামিক্স লিমিটেড বা বিডিএল এটা সব থেকে বেশি খারাপ পারফর্ম করেছে। তো এর পেছনে কি কারণ রয়েছে, এইখানে দেখুন জুন 30-এর রিপোর্ট, সেইখানে এই যে ব্রাজিল এই দেশটা রয়েছে তারা ইন্ডিয়ার সঙ্গে একটা কোলাবোরেশন করেছিল, যেখানে এই ব্রাজিল ইন্ডিয়ার যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং এই যে গরুডা আর্টিলারি গানস এইগুলোর ব্যাপারে ডিল করতে চলেছিল বা কিনতে চলেছিল। এবং বিশেষ করে এই অপারেশন সিন্দুরের পর এই ব্রাজিল ইন্ডিয়ার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বা আকাশ মিসাইল সেইগুলো কেনার একটা ইচ্ছা প্রকাশ করেছিল এবং এই নিয়ে একটা ডিলের কথা হচ্ছিল। তো আজকের দিনেই একটি নিউজ এসে গেছে, দেখতে পাচ্ছেন ব্রাজিল পজেস স্টক টু বাই ইন্ডিয়াস আকাশ মিসাইল। মানে ব্রাজিল যে ইন্ডিয়ার আকাশ মিসাইল কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল সেটা আপাতত তারা থামিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ার বদলে তারাই ইতালি থেকে মিসাইল কেনার জন্য চিন্তা ভাবনা করছে। কারণ হিসাবে এই ব্রাজিল বলেছে এই যে ইন্ডিয়ার মিসাইল তার যে রেঞ্জ সেটা খুবই কম, সেখানে ইতালির যে মিসাইলের রেঞ্জ সেটা বেশি। মানে ফাইনালি এটাই দাঁড়াচ্ছে ইন্ডিয়ার থেকে ব্রাজিল এই যে এয়ার ডিফেন্স মিসাইল সেইগুলো কিনবে না। আর যদি দেখেন এই আকাশ মিসাইলস এটা কোন কোম্পানি তৈরি করে থাকে, দেখতে পাচ্ছেন এই যে আকাশ মিসাইলস এর যে উইকিপিডিয়া সেটা খুলে নিয়েছি, এর যে ম্যানুফ্যাকচারার সেটা দেখতে পাচ্ছেন কে রয়েছে, এই ভারত ডাইনামিক্স লিমিটেড বা বিডিএল কোম্পানিটা। সেই কারণের জন্যই এই বিডিএল স্টকটা আজকের দিনে সব থেকে বেশি পড়েছে।
এবং দেখুন এই ব্রাজিল শুধুমাত্র এই যে আকাশ মিসাইল সেটার ব্যাপারে নয়, ইন্ডিয়ার আরো অনেক ডিফেন্স সিস্টেম যেমন ধরুন হ্যালের যে তেজস রয়েছে, তারপর আরো অনেক প্রোডাক্ট সেইগুলো কেনার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিল। তো আজকে যেহেতু একটা ডিল ক্যান্সেল করে দিয়েছে বা একটা কথাবার্তা ক্যান্সেল করে দিয়েছে, সেই কারণে কিন্তু ভারতের যে ডিফেন্স সিস্টেম গুলো আগে এই খবরের কারণে বেড়েছিল, তারা কিন্তু সেই যে প্রাইস সেটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। আর আগেই বলেছি এই শেয়ার কিন্তু কখনো অফিসিয়াল যে নিউজ সেটার উপর নির্ভর করে বসে থাকে না। যখনই রিপোর্টের মাধ্যমে কোনো খবর আসবে, সেটা যদি ভালো হয় তাহলে শেয়ারের দাম বেড়ে যাবে, এবং যদি খারাপ হয় তাহলে শেয়ারের দাম পড়ে যাবে। এবং পরে যদি অফিসিয়ালি সেই নিউজটা এসে যায়, তখন কিন্তু মার্কেট রিয়াক্ট করে না। এবং পরে যদি অপোজিট নিউজ আসে, যেমন আজকের দিনে দেখতে পাচ্ছেন ব্রাজিল বলেছিল এই ইন্ডিয়ার এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিনবে, এবং যে অফিসিয়াল নিউজ সেটা এসে গেছে তারা কিনছে না, তারা ইটালির থেকে কিনতে চলেছে। তো আজকের দিনে স্টক গুলো পড়ে গেছে। তো এরকমই কিন্তু অন্যান্য স্টকের ক্ষেত্রেও হয়। এরপরে কথা বলবো আইসাদ মোটরস লিমিটেড এই স্টকটার ব্যাপারে। এই কোম্পানিটা এই যে জিএসটি ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে একটা জিএসটি ডিমান্ড নোটিশ পেয়েছে, যেখানে জিএসটি ডিপার্টমেন্ট এই কোম্পানিটার থেকে 168 কোটি জিএসটি ডিমান্ড করেছে। তো এর জন্য স্টকটা আগামীকাল কিছুটা চাপে থাকতে পারে। তবে দেখুন এই যে অ্যামাউন্ট সেটা কিন্তু কোম্পানি এক্ষুনি দিয়েও দিচ্ছে না। কোম্পানি চাইলে এরপর এই ব্যাপারটা নিয়ে কোর্টেও যেতে পারে। এরপরে ডলারের এগেনস্টে ইন্ডিয়ার যে রুপি সেটা দেখে নেবো। দেখতে পাচ্ছেন এক একটা ডলারের এগেনস্টে ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 85.72 ট্রেড করছে। এরপর গোল্ড দেখবো। কলকাতার রেট অনুযায়ী 10 গ্রাম 24 ক্যারেট এই মুহূর্তে 99,830 চলছে। এবং এরপরে তো অবশ্যই বিটকয়েন দেখে নেবো। আজকের দিনে দেখতে পাচ্ছেন বিটকয়েন অল টাইম হাই লাগিয়েছে। যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে $1,13,168 চলছে। আর আজকের দিনে এই বিটকয়েন এখনো পর্যন্ত 1.70% বেড়েছে। মানে এই রিস্কি অ্যাসেট গুলোর দিকে মানুষের কিন্তু ইন্টারেস্ট অনেকটাই বেড়েছে। এরপরে ক্রুড অয়েল দেখবো। আজকের দিনে ক্রুড অয়েল কিছুটা হলেও পড়েছে। এই ব্রেন্ট ক্রুড দেখতে পাচ্ছেন 2%-এর কাছাকাছি পড়া রয়েছে, এবং ডব্লিউটিআই ক্রুড এটাও 2.35% পড়া। আর শেষে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেবো। ডাও জোন্স এই মুহূর্তে 0.61% ওপরে ট্রেড করছে। নাসডাক যদি দেখি, এইটা বোটম লেভেল থেকে অনেকটাই রিকভার করে গেছে, এবং এই মুহূর্তে মাত্র 0.011% নিচে রয়েছে। আর শেষে অবশ্যই এই আমেরিকান মার্কেটে লিস্টেড আমাদের যে ইন্ডিয়ান এডিআর গুলো সেগুলো একটু দেখে নেবো। ইনফোসিসের এডিআর এটা 3.69% নিচে রয়েছে, এবং উইপ্রোর এডিআর এটা 4% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।